একটু স্মরণ করে দাও। তুমি কালে আমাকে একটু স্মরণ করে দিও যে আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের আসলে কোন স্যার আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের স্যার ইউনিট 4 এর স্যার 9 নাম্বার অঙ্ক করতেছিলাম। আচ্ছা ইউনিট 4 এর 9 নাম্বার অঙ্কটা আমরা করছিলাম মানে কি শেষ হয় 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা করে ফেলছি, আর 2 নাম্বার রিকোয়ারমেন্টটা বলছিলেন স্যার আমাদেরকে দেখতে বাসায়। আচ্ছা আচ্ছা কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট আমি করে ফেলছি। 2 নম্বর বলছে অ্যাজ এ রেজাল্ট অফ মার্কেটিং স্টাডি প্লেস রিকমেন্ড ইনক্রিজ অ্যাডভার্টাইজিং শো কম্পিটিশন সাপোর্ট ইউর অ্যান্সার। এখানে বলছে অ্যাজ এ রেজাল্ট অফ এ মার্কেটিং স্টাডি দ্য প্রেসিডেন্ট বিলিভস দ্যাট সেলস ইন বরিশাল ডিভিশন কুড বি ইনক্রিজ বাই 20%। আচ্ছা বরিশাল ডিভিশনের সেলসটা 20% বাড়ানো যাবে ইফ মান্থলি অ্যাডভার্টাইজিং in that division were increased by 15%. আচ্ছা advertisement expenditure যদি আমরা 15% বাড়াই, would you recommend the increased advertising show competition to support your answer? হ্যাঁ স্নেহা তুমি আমাকে খালি বলো এই রিকোয়ারমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রিকোয়ারমেন্ট। তুমি কি এই রিকোয়ারমেন্টের জবাবটা নিজে নিজে দিতে পারবে? দেখো তো। স্যার আমি পারবো না। আচ্ছা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট খুবই ছোট্ট একটা ওয়ার্কিং, তারপর আমি তোমাকে দেখাচ্ছি এটা কিভাবে করবো আমি, কিন্তু আমি এই অঙ্কগুলো বোধহয় নিচেই করাচ্ছিলাম। হ্যাঁ এই হচ্ছে 9 নম্বর অঙ্কটা। আচ্ছা আমি আগে আমি তোমাকে আগে 9 নম্বর অঙ্কের যে রিকমেন্ড আমি এখন পড়লাম সেটা আমি তোমাকে একটু বুঝাই দিই। ওনার প্রশ্নটাকে ভালো করে বুঝাই। অ্যাজ এ রেজাল্ট অফ মার্কেটিং স্টাডি করার ফলাফল বা মার্কেটিং স্টাডি করার কারণে দ্য প্রেসিডেন্ট বিলিভস দ্যাট আমাদের প্রেসিডেন্ট বিশ্বাস করে সেলস ইন বরিশাল ডিভিশন কুড বি ইনক্রিজড। বরিশাল ডিভিশনের সেলসটা বাড়ানো যেতে পারে বাই 20%। আচ্ছা বরিশাল ডিভিশনের সেল যদি 20% বেড়ে যায়, দেখো বরিশাল ডিভিশনের সেল ছিল 3,50,000, আমি যদি এটা 20% বাড়াই দিই তাহলে সেলসটা 70,000 বেড়ে যাবে, বুঝছো? 3,50,000 20% মানে কিন্তু 70,000 সেলসটা বাড়বে, তাই না স্নেহা? জি স্যার। বলছে ইফ মান্থলি অ্যাভারেজিং ইন দ্যাট ডিভিশন ওয়ার ইনক্রিজ বাই 15,000, তবে এটা বাড়বে যদি আমরা মান্থলি অ্যাভারেজিংটা 15,000 টাকা বাড়াই। আচ্ছা এই মান্থলি অ্যাভারেজিং যেটা 15,000 বাড়াচ্ছে এটা একটা ফিক্সড কস্ট আছে? হ্যাঁ স্যার। আচ্ছা বলছে যে ওনারা সেলসটা 20% বাড়াতে পারবে যদি আমরা অ্যাডভার্টাইজমেন্টটা 15,000 বাড়াই। তো অ্যাডভার্টাইজমেন্টটা তো একটা ফিক্সড কস্ট, তাই না? জি স্যার। আচ্ছা তো এখন ওরা বলেছে উড ইউ রিকমেন্ড দ্য ইনক্রিজড অ্যাডভার্টাইজিং, এই অ্যাডভার্টাইজিং খরচটাকে কি 15,000 টাকা তুমি বাড়ানোর পক্ষে পরামর্শ দেবে? শো কম্পিটিশনস টু সাপোর্ট ইউর অ্যান্সার, তোমার যে অ্যান্সারটা তুমি দিবা সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য প্রয়োজনীয় ক্যালকুলেশনটা তুমি করো। দেখো খুবই ছোট একটা ক্যালকুলেশন আমি তোমাকে দেখাচ্ছি। এই 2 নম্বর রিকমেন্ডের জবাবটা আমরা কিভাবে দেখাবো তুমি তোমার খাতায় তুলে নাও, এবং পরবর্তীতে যদি কখনো এই ধরনের অঙ্কে কখনো তোমাকে এই ধরনের সিদ্ধান্ত নিতে বলে, আমি এখন যে পলিসিটা অ্যাপ্লাই করবো তুমি ঠিক সেই সেম পলিসিটা অ্যাপ্লাই। আমরা যে ওয়ার্কিংটা করব এখন তার জন্য আমি একটা ছোট্ট টাকার ঘর টেনে নেই, সেটা আমার জন্য সুবিধা হবে, দেখতে সুন্দর দেখাবে। পার্টিকুলার্স আর এটা হচ্ছে টাকা। এক মিনিট
তুমি দেখো আমাদেরকে ওনারা বলেছে যে আমরা যদি 20% সেলস বাড়াতে চাই আমাদের অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার বাড়াতে হবে 15,000 টাকা। তুমি দেখো তো আমরা প্রথমে সেলস ইনক্রিজ, সেল ইনক্রিজ করবে কত টাকা একটু দেখো তো। বরিশাল ডিভিশনের সেলস নাম 3,50,000 টাকা ছিল, জি স্যার 3,50,000। আর এটা 20% না বাড়বে ওনারা বলেছে। জি স্যার দেখো তো এটা 20% বাড়লে সেলসটা কত টাকা বাড়ে। 70,000। দেখো 70,000 টাকা হচ্ছে আমাদের সেলস বাড়ছে। আমি এই 70,000 টাকাকে এখানে ক্লোজ করে দিলাম, সরি 7 লাখ কি হয়েছে, আমি এই 70,000 টাকা লিখে এখানে ক্লোজ করে দিলাম। তার মানে আমরা কনফার্ম যে আমাদের পরামর্শ অনুযায়ী এখানে আমাদের সেলসটা বাড়তেছে কত, 70,000 টাকা। তাহলে আমাকে বলো তো দেখি স্নেহা, সেল যদি 70,000 বাড়ে তাহলে কন্ট্রিবিউশন ইনক্রিজ করবে কতটুকু। স্যার 30%। 70,000 টাকা, সরি স্যার। 70,000 টাকা তুমি চেয়ে দেখো বরিশাল ডিভিশনে কন্ট্রিবিউশনটা কত পার্সেন্ট ছিল, এই দেখো টাকা এই যে এখানে 60%। খেয়াল করেছো তুমি? হ্যাঁ স্যার। তুমি কি খেয়াল করেছো স্নেহা এটা দেখো তো, এই যে দেখো হ্যাঁ স্যার। ওনারা তো বরিশাল ডিভিশনে কথা বলছে, আর বরিশাল ডিভিশনের কন্ট্রিবিউশন মার্জিনের পার্সেন্টেজটা কিন্তু 60% ছিল, দেখছো? জি স্যার। তাহলে আমাদের যে সেলস আমরা 70,000 বাড়াচ্ছি, তাহলে আমাদের কন্ট্রিবিউশন 70,000 এর 60% বেড়ে যাবে। তাহলে আমাদের কন্ট্রিবিউশন 70,000 এর 60% বাড়লে কত টাকা বাড়ে দেখো তো, 42,000। হ্যাঁ স্যার। আমাদের কন্ট্রিবিউশনটা বাড়ে 42,000, অথচ আমাদের ফিক্সড কস্ট বাড়বে কত, লেস। ফিক্সড কস্ট ইনক্রিজ 15,000, তাই না? ওরা বলছেন আমাদের অ্যাডভার্টাইজমেন্ট জি এক্সপেন্স স্যার 15,000 টাকা। 15,000। এখন আমাকে স্নেহা বলো তো 42,000 টাকা কন্ট্রিবিউশন বাড়ার পর যদি 15,000 টাকা খরচ হয় তবু আমাদের প্রফিট ইনক্রিজ করবে না? তবু আমাদের প্রফিটটা ইনক্রিজ করবে না? 42,000 টাকা আমি অতিরিক্ত কন্ট্রিবিউশন পাবো, আর অতিরিক্ত ফিক্সড কস্ট হবে আমাদের 15,000। তাহলে আমাদের অতিরিক্ত প্রফিট কত টাকা থাকবে, বিয়োগ করো। 27,000 নাকি? অতিরিক্ত প্রফিট কি 27,000 হয়? স্যার 13,000। কেন? ও আচ্ছা স্যার 13। স্যার 70,000 থেকে মাইনাস করবো না? না 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 42,000 থেকে, 42,000 টাকা ছিল আমাদের অতিরিক্ত কন্ট্রিবিউশন, আর কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে তো প্রফিট আসে, তাই না 27,000। স্নেহা? 27,000। তাহলে 27,000 টাকাটা হবে আমাদের প্রফিট ইনক্রিজ। যেহেতু আমাদের সেল যদি 20% বাড়ে তাহলে আমাদের প্রফিটটা ইনক্রিজ করবে 27,000। সেল যদি আমাদের 20% বাড়ে তাহলে আমাদের প্রফিটটা ইনক্রিজ করবে 27,000। আর সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা করা যেতে পারে। তাহলে আমাদের পরামর্শ হচ্ছে যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা করা যেতে পারে, তাই না? ওনারা আমাদের প্রশ্ন করেছিল না যে would you recommend increased advertising budget, ঠিক আছে? তাহলে আমাদের কমেন্টসটা কি হবে, advertising expense could be increased in Burishal division as it will earn more profit। আমাদের কমেন্ট লেখা শেষ। তুমি কি স্নেহা এই ক্যালকুলেশনটুকু এবং এই কমেন্টটুকু বুঝছো? হ্যাঁ স্যার বুঝছি। তার মানে বিক্রয় যদি বাড়ে সাথে সাথে আমাদের কন্ট্রিবিউশনও বাড়বে, তবে কন্ট্রিবিউশনটা যতটুকু বাড়বে খরচ তার থেকে যদি কম বাড়ে, কন্ট্রিবিউশনটা যদি বাড়ে তার খরচ যদি তার থেকে কম বাড়ে তাহলে আমাদের এটা লাভজনক।
যেমন আমরা অতিরিক্ত কন্ট্রিবিউশন পাচ্ছি 42,000, আর এটা পাওয়ার জন্য আমাদের অতিরিক্ত ফিক্সড কস্ট হচ্ছে 15,000। তাহলে কিন্তু আমাদের বাড়তি 27,000 টাকা আরো লাভ থাকতেছে। তেল যদি 20% বাড়ে সত্যি তাহলে কিন্তু আমাদের বাড়তি আরো 27,000 টাকা কিন্তু লাভ থাকতেছে। তো এই অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার করা যেতে পারে, তোমরা কেমন কথা বুঝছো? জি স্যার। তাহলে এটা আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টটা হয়ে গেল। এটা আমাদের 9 নম্বর অঙ্কটা ছিল। আমাদের 10 নম্বরে কি অঙ্ক ছিল? দশ নম্বর অঙ্কটাকে আমরা করেছিলাম স্নেহা গত ক্লাসে? না স্যার। ও আচ্ছা, তাহলে আমি অঙ্কটা পড়ছি, তুমি একটু দেখো। জি স্যার। The Star Limited has 2 product division, X and Y. 20% of the product division is sold to outside and the balance is transferred to division Y. এটা তো ট্রান্সফার প্রাইসিং এর অঙ্ক, এটাও ট্রান্সফার প্রাইসিং অঙ্ক, কিন্তু আমি খালি অঙ্কটা পড়ছি, তুমি শুধু দেখো। The Star Limited has 2 product division, দুইটা উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে, একটা X and একটা Y. 20% of production, 20% of product of division X, 20% of the product of division X is sold to outside and the balance is transferred to division Y. ঠিক আছে, ডিভিশন X যা উৎপাদন করে তার 20% তারা বাইরে বিক্রয় করে আর বাকিটা তারা Y কে ট্রান্সফার করে। আউটসাইড সেলিং প্রাইস ইজ 40 টাকা পার ইউনিট। কোনো ফুল স্টপ কিচ্ছু দেয় না। আউটসাইড সেলিং প্রাইস ইজ টাকা 40 পার ইউনিট। বাইরে যখন আমরা মালগুলো বিক্রি করি তখন প্রতিটা মাল আমরা 40 টাকায় বিক্রি করি। আর কারেন্ট ইয়ার্স প্রোডাকশন অফ ডিভিশন X ইজ 200 ইউনিট। বর্তমানে সে X ডিপার্টমেন্ট মোট 200 ইউনিট মাল উৎপাদন করেছে। And the information is as follows. Production 4,800, administrative cost 800, distribution cost 160, total 5,760. Ascertain the transfer price in the following methods. Ascertain transfer price in the following method. দেখো ওনারা এই অঙ্কটা থেকে ট্রান্সফার প্রাইস নির্ণয় করতে বলছে নিচের এই তথ্য অনুযায়ী। প্রথমে বলছে মার্কেট প্রাইস মেথডে, তারপর বলছে মার্কেট প্রাইস লেস ডিস্ট্রিবিউশন, তারপর বলছে 20% of net profit on sales, cost of production plus 40%, asset the net profit division A under each of the above methods. প্রত্যেকটা মেথডে এর আবার প্রফিটটাও বের করতে বলছে। ট্রান্সফার প্রাইসিং এর জন্য খুব ভালো একটা অঙ্ক স্নেহা, তোমার কাছে কি মনে হয় আমি ই নাম্বার রিকোয়ারমেন্টের কথা বাদ, এ বি সি ডি ই নাম্বার রিকোয়ারমেন্টের কথা বাদ দিলাম, তুমি এ থেকে ডি পর্যন্ত রিকোয়ারমেন্টে যাও কি তুমি দিতে পারবে স্নেহা? সাহস করে বলো, ভয় বা লজ্জা পাওয়ার কিছু নাই। স্যার বলতে পারতাছি না স্যার। স্যার অঙ্ক মানে ট্রান্সফার প্রাইসের সবগুলো অঙ্ক স্যার আমি দেখলে বলতে পারবো না। তবে এই অঙ্কটা যে এখন আমি পড়লাম, X এবং Y হচ্ছে দুইটা ডিভিশন, X তার 20% মাল Y কে ট্রান্সফার করে আর Y কে ট্রান্সফার করে। আর ওনারা বলে দিয়েছে যে X এবছর 200 ইউনিট মাল উৎপাদন করেছে এবং খরচ তার এই যে তার খরচগুলো এখানে দিয়ে দিয়েছে। আরেকটা কথা বলছে যে তোমাকে শুধুমাত্র এখান থেকে ট্রান্সফার প্রাইসটাই বের করতে হবে আর কিচ্ছু না। তবে ট্রান্সফার প্রাইসটা বের করার সময় তোমাকে এই 4টা মেথড ফলো করতে হবে। ই নাম্বার রিকোয়ারমেন্ট আলাদা। ই নাম্বার এই 4টা মেথডে X ডিভিশনের প্রফিটটা কত হয় সেটা বের করতে হবে। অফ ডিভিশন এটা X হবে। তো তোমার কাছে কি মনে হয় এটাকে আমি তোমার জন্য রাখবো না আমি করে দেবো? স্যার। আমি করতে স্যার আমার করতে গেলে স্যার টাইম দিতে হবে, কিন্তু স্যার আমার তো পরীক্ষা চলতেছে, স্যার আপনি করাই দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা 10 নম্বর অঙ্কটা করি। আচ্ছা স্যার।
ওনারা যতগুলো রিকোয়ারমেন্ট আমাদেরকে এখানে দিয়েছে সবকটার খুব সুন্দর একটা অঙ্ক, এটা একটা ব্যাটারির অঙ্কের মতো। ব্যাটারির যে অঙ্কটা খুবই জনপ্রিয় একটা অঙ্ক এবং অনেকবার পরীক্ষাতে এসছে, এই অঙ্কটা ওই ব্যাটারির অঙ্কটার মতো অনেকটা ওরকমই। তার মানে ওই অঙ্কটা অনুকরণ করে হয়তো এই অঙ্কটা তৈরি করা হয়েছে। ওনারা যে একটা আগামী মাসের শুরুতে যে কলেজে গিয়ে একটা পরীক্ষা নেওয়ার কথা বলছিল, সে ব্যাপারে কি ওনারা এখনো সিদ্ধান্ত পরিবর্তন করেছে না এখনো পর্যন্ত ওই সিদ্ধান্ত আছে? স্যার ওই সিদ্ধান্তেই আছে স্যার। এমনি নিউজ কি সেটা তো আমি কিছু খুঁজে পেলাম না স্যার। ইউনিভার্সিটির এটা কি ক্লাস, যে পরীক্ষা বা ক্লাস, এটা কি এটা করা এটা হয়েছে কিনা? গভর্নমেন্ট শুধু একটা কথাই বলেছিল যে বর্তমান মাসের 27 তারিখ পর্যন্ত তারা খুলতে পারবে না, তবে 27 তারিখের পরে সিন্ডিকেটের মিটিং করে তারা তাদের ইচ্ছা মতন খুলতে পারবে। এই পারমিশনটা গভর্নমেন্ট ওদেরকে দিয়েছে। এইটা হচ্ছে লাস্ট খবর, কিন্তু এর পরের তো কোনো খবর আমি জানি না। আর পরীক্ষা নেওয়ার পারমিশনটা আরো অনেক আগেই দিয়েছে গভর্নমেন্ট, যে পরীক্ষা নিতে পারে। কিন্তু ক্লাস খুলে দেওয়ার ব্যাপারে, হোস্টেল খুলে দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত গভর্নমেন্ট নেয়নি। পরীক্ষা কলেজে যে পরীক্ষা, কলেজে গিয়ে তো পরীক্ষা নিতে পারবে যখনই কলেজে ক্লাস করার পারমিশনটা দেওয়া হবে। তোমরা হয়তো মাস্টার্স, অন্যান্য অনার্স যারা স্টুডেন্ট আছে তারা ক্লাস করবে না কলেজে গিয়ে, তাদের তো এখন কলেজে পারমিশন দিচ্ছে না। তবে আমি যেটা অনুমান করছি সেটা হচ্ছে আগামী মাসের 10 তারিখ বা 11 তারিখ হয়তো পূজা, 8, 9, 10 বা এরকম হয়তো পূজা। তো আমার যতদূর মনে হয় যে পূজার পরেই ওনারা হয়তো ঘোষণা দিবে যে পূজার পর থেকে তোমরা ক্লাসটা শুরু করবে। আমাদের কলেজ কিছু এ ব্যাপারে কিছু বলেই নাই, শুধু পরীক্ষার রুটিন দিয়ে দিছে, সাজেশন দিয়ে দিছে। আর তারিখ দিচ্ছে কত তারিখ পর্যন্ত বললা তুমি? স্যার 4 তারিখ থেকে একদম 12 তারিখ পর্যন্ত। 4 তারিখ থেকে 12 তারিখ, 4 তারিখ, 29 তারিখ। এই মাসটা 30-এ যাবে না 31-এ যাবে? স্যার 30-এ যাবে। 30-এ যাবে, তার মানে কালকে লাস্ট তারিখ। 4 দিন মানে আর 5 দিন আছে। দেখা যাক এর মধ্যে সিদ্ধান্ত আসে না, শনি রবিবারে কোনো সিদ্ধান্ত আসে কিনা। আমার মনে হয় শনি রবিবারে একটা সিদ্ধান্ত আসবে। শনি রবিবারের মধ্যে আমরা একটু খবর পাবো, আমি আশা করি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে, বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ভার্সিটি কলেজগুলো খোলার ব্যাপারে, ক্লাস নেওয়ার ব্যাপারে আমার মনে একটা সিদ্ধান্ত আসে। আচ্ছা স্নেহ, আমরা শুরু করি। এখানে জি ওনারা স্যার। এ নাম্বারে বলেছে প্রথমে মার্কেট প্রাইস। আচ্ছা স্নেহা, এখানে মার্কেট প্রাইসটা 40 টাকা বলছে না? জি স্যার 40 টাকা। এখন ওনারা বলছে যে ট্রান্সফার প্রাইসটা তুমি মার্কেট প্রাইসের ভিত্তিতে করো। তাহলে তো আমাদের কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, খালি আমরা লিখে দিব যে মার্কেট প্রাইসটা যেহেতু 40 টাকা, তাহলে আমাদের ট্রান্সফার প্রাইস হবে 40 টাকা। তাই না স্নেহা, বলো তো? জি ওনারা স্যার। আমাদেরকে অ্যাসার্টেন দ্য ট্রান্সফার প্রাইস। ওনারা ট্রান্সফার প্রাইস নির্ণয় করতে বলছে কোন পদ্ধতিতে? প্রথমে বলছে মার্কেট প্রাইস মেথডে। তো মার্কেটে মালটা সে কত টাকায় বিক্রয় হয়? 40 টাকায় বিক্রয় হয়, তাহলে আমাদের ট্রান্সফার প্রাইসটা হবে 40 টাকা। তুই বুঝছো আমার কথা স্নেহা? স্নেহা কথা বুঝছো? তাই এ নাম্বার হ্যাঁ স্যার। রিকোয়ারমেন্টে আমাদের কোনো ক্যালকুলেশন করতে হবে না, শুধু একটা কথা খালি লিখতে হবে। চলো লিখে দেই। রিকোয়ারমেন্ট এ, আমরা ওই কথাটা সুন্দর করে লিখবো, when there is market available, transfer price should be the market price, টাকা 40। only টাকা 40 per unit। আমাদের রিকোয়ারমেন্ট এর জবাব দেওয়া শেষ। বুঝেছো স্নেহ? when there is market available, transfer price should be
দ্য মার্কেট প্রাইস অনলি টাকা 40 পার ইউনিট শেষ। ওরা বলেছে মার্কেট প্রাইস মেথডে আমাদের ট্রান্সফার প্রাইসটা কত হবে বের করো, করে দিলাম। এবার 2 নাম্বার বলছে মার্কেট প্রাইস লেস ডিস্ট্রিবিউশন কস্ট। এবার বলছে মার্কেট প্রাইস লেস ডিস্ট্রিবিউশন কস্ট। তাহলে চলো এবার রিকোয়ারমেন্ট বি। স্যার মার্কেট প্রাইস লেস ডিস্ট্রিবিউশন মানে স্যার? আমাদের এখানে একটা ডিস্ট্রিবিউশন কস্ট আছে ওই যে 160 টাকা দিচ্ছে ওই যে, তাহলে মার্কেট প্রাইস থেকে ডিস্ট্রিবিউশন কস্টটা বাদ দিয়ে দিতে, তাই বলছো না, লেস বলছে না? বাদ দিয়ে দিতে বলছে। হ্যাঁ, বাদ দিয়ে দিলে যে অ্যামাউন্ট হয় সেই মূল্যে ওরা ট্রান্সফার করতে চায়। তাহলে ট্রান্সফার প্রাইসটা নির্ধারণ করার জন্য ওরা মার্কেট প্রাইসে যে দামে বিক্রি করে সেখান থেকে ওরা শুধুমাত্র ডিস্ট্রিবিউশন কস্টটা বাদ দিয়ে, বুঝছো? দেখো আমরা কিভাবে করছি। রিকোয়ারমেন্ট বি, এবার আমরা রিকোয়ারমেন্ট বি বের করছি ক্যালকুলেশন। এটাও কি স্যার এক লাইনে উত্তর হয়ে যাবে? না, এটা এক লাইনে উত্তর হবে না। এটার উত্তরটা আমরা কিভাবে করছি তোমরা দেখো। ক্যালকুলেশন অফ ট্রান্সফার প্রাইস। এবার ট্রান্সফার প্রাইসটা বের করার জন্য আমরা ছোট্ট করে একটা ঘর টানলাম। পার্টিকুলার্স টাকা। প্রথমে আমরা লিখব মার্কেট প্রাইস পার ইউনিট। দেখো আমাদের মার্কেট প্রাইস পার ইউনিট কিন্তু 40 টাকা ছিল, তাই না স্নেহা? জি স্যার। ওনারা এখান থেকে লেস করে দিতে বলছে ডিস্ট্রিবিউশন কস্ট, লেস ডিস্ট্রিবিউশন কস্ট। কিন্তু স্নেহা একটু দেখো তুমি, আমাদের মোট ডিস্ট্রিবিউশন কস্টটা কিন্তু দেওয়া ছিল আমাদের মোট ডিস্ট্রিবিউশন কস্টটা দেওয়া ছিল কিন্তু এখানে 160 টাকা, দেখছো বুঝে? জি স্যার। তাহলে এখানে লিখে দিলাম 160 টাকা। আর আমরা ভাগ করব, দেখো আমরা মাল কিন্তু বানাইছিলাম 40 ইউনিট, না সরি 200 ইউনিট, 4800 200 ইউনিট। না 200। তাহলে এই যে 160 টাকাকে এখন আমরা ভাগ করবো 200 ইউনিট দিয়ে। তাহলে দেখো তো আমাদের ডিস্ট্রিবিউশন কস্টের পার ইউনিটে কত টাকা হয়? 0.80। হ্যাঁ স্যার। তাহলে এখন তুমি আমাকে বলো 40 টাকা থেকে যদি 0.80 বাদ দেই তাহলে 39 টাকা 20 পয়সা হয় না আমাদের ট্রান্সফার প্রাইস? হ্যাঁ স্যার। দেখছো কত সহজ অ্যান্সার। ট্রান্সফার প্রাইস পার ইউনিট এটা হবে 39 টাকা 20 পয়সা। আমাদের ট্রান্সফার প্রাইসটা পার ইউনিটটা বের হয়ে গেল। আমাদের রিকোয়ারমেন্ট বিটা কমপ্লিট। তুমি কি বুঝেছো স্নেহা? হ্যাঁ স্যার। এরপরে আসো, এ গেল বি গেল, এবার সিতে কি প্রশ্ন করেছে একটু দেখি। সিতে বলছে 20% অফ নেট প্রফিট অন সেলস। যদি বিক্রয় মূল্যের উপর আমরা 20% প্রফিট ধরে ট্রান্সফার প্রাইস নির্ণয় করতে চাই। বিক্রয় মূল্যের উপর 20% প্রফিট ধরে যদি আমরা সেল করতে চাই, বিক্রয় মূল্যের উপর 20%, তাহলে চলো তাহলে আমরা কিভাবে এই ট্রান্সফার প্রাইসটা বের করবো একটু দেখি। রিকোয়ারমেন্ট সি,
Requirement C, calculation of transfer price. দেখো স্নেহ, আমাদের প্রোডাকশন কস্ট হচ্ছে 4,800, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হচ্ছে 800, ডিস্ট্রিবিউশন খরচ হচ্ছে 160। এই দেখো ওনারা আমাদেরকে তথ্যগুলো দিয়ে দিয়েছে এখানে দেখছেন। তো আমরা একটা কাজ করি, প্রথমে রয়েছে প্রোডাকশন কস্ট, প্রোডাকশন কস্ট পার ইউনিট আমরা প্রথমে বের করব। দেখো আমাদের প্রোডাকশন কস্ট পার ইউনিটটা কত ছিল। আমাদের প্রোডাকশন কস্ট টোটালটা ছিল হচ্ছে এখানে তোমার 4,800 উইজি। তাহলে আমরা 4,800 কে 200 দিয়ে ভাগ করব। 4,800 কে 200 দিয়ে ভাগ করলে কত টাকা হয় দেখো তো স্নেহা? 24। 24 টাকা। জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের ছিল হলো তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট পার ইউনিট, লিখে ফেলো। দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট পার ইউনিটটা ছিল আমাদের এখানে, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটা ছিল হচ্ছে আমাদের 800, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটা ছিল 800। তাহলে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট এখানে লিখে দিই 800। এটাকে 200 দিয়ে ভাগ করে এখানে হবে 4 টাকা। জি স্যার। 4 টাকা। আচ্ছা, এরপর দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টের পর ডিস্ট্রিবিউটিভ কস্ট ছিল 160 টাকা। ডিস্ট্রিবিউটিভ কস্টটা ছিল 160 টাকা। এটা যদি 200 দিয়ে ভাগ করি তাহলে হবে হচ্ছে 0.80, তাই না? হ্যাঁ স্যার, 0.80। এবার যোগ করলে আমরা পাবো টোটাল কস্ট। স্যার 28.8। এই 28.80 হচ্ছে আমাদের টোটাল কস্ট। টোটাল কস্ট। আচ্ছা, এটার সঙ্গে আমরা এখন অ্যাড করব প্রফিট। প্রফিট স্নেহা, তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, আমাদের কস্টটা কিন্তু 28.8 ছিল, তাই না? জি স্যার। তুমি তো দেখো ওনারা কোশ্চেনের মধ্যে বলছে যে আমরা প্রফিট দেবো 20% নেট প্রফিট অন সেলস। বিক্রয়ের উপর যদি 20% প্রফিট হয় তাহলে বিক্রয় বা সেলসটা হচ্ছে তোমার 100, প্রফিট যদি 20 হয় তাহলে আমাদের টোটাল কস্টটা 80 এর সমান। তাহলে আমাদের টোটাল কস্টটা কি 80 এর সমান? তাহলে আমরা আমাদের এই যে টোটাল কস্টটা বের করেছি 28.8, তাহলে এটা 80 এর সমান। এটাকে আমরা ভাগ করব 80 দিয়ে আর গুণ করব 20 দিয়ে। কথা বুঝছো? তাহলে কিন্তু আমরা আমাদের প্রফিটটা পেয়ে যাব। তাহলে কিন্তু এখানে আমরা আমাদের প্রফিটটা পেয়ে যাব। দেখো তো সেখানে প্রফিটটা কত আসে। স্যার 7.2। তাহলে আমাদের প্রফিটটা হবে 7.2। আর এই প্রফিটটা যোগ করলে কিন্তু আমাদের ট্রান্সফার প্রাইসটা এখন পেয়ে যাব। এখন কিন্তু আমাদের ট্রান্সফার প্রাইসটা পেয়ে যাব। চলো যোগ করে দাও, কত হয়? 36। তাহলে আমাদের ট্রান্সফার প্রাইসটা চলে এলো এবার 36। স্নেহা, তুমি কি ক্যালকুলেশনটা বুঝছো? জি স্যার। আমরা আমাদের ট্রান্সফার প্রাইসে সি নাম্বার রিকমেন্ডেড জবগুলো দিয়ে দিলাম। এবার ডি নাম্বার আমাদেরকে প্রশ্ন করেছে কস্ট অফ প্রোডাকশন প্লাস 40%।
কস্ট অফ প্রোডাকশন প্লাস 40%। তাহলে কস্ট অফ প্রোডাকশন প্লাস 40% এই রেটে যদি আমরা ট্রান্সফার করি, তো চলো আমরা আবার রিকোয়ারমেন্ট সি এর পরে রিকোয়ারমেন্ট ডিটাও আমরা ইয়ে করি। ঘর টানছস না? হ্যাঁ স্যার। দেখো আমরা প্রথমে প্রোডাকশন কস্ট পার ইউনিট লিখতেছি এবং সেটা বের করছিলাম আমরা 24 টাকা ওই যে উপরে, এটি তো কস্ট অফ প্রোডাকশন। দেখো ওরা ডি নাম্বার রিকোয়ারমেন্টে বলছে কস্ট অফ প্রোডাকশন প্লাস 40%। তাহলে এই যে কস্ট অফ প্রোডাকশন আমরা বের করলাম 24 টাকা, তাহলে এর সঙ্গে এখন আমরা অ্যাড করব অ্যাড প্রফিট 40%। 24 টাকার 40% ধরো, 24 টাকার 40% ধরো 9.6। 9.6। ব্যাস, এবার আমাদের ট্রান্সফার প্রাইস বের করব। Stroke 9.6, 33.6। এটা হলো আমাদের ট্রান্সফার প্রাইস। এটা হলো আমাদের ট্রান্সফার প্রাইস। না তুমি কি ডি নাম্বার পর্যন্ত রিকমেন্ড গুলো বুঝছো? অঙ্কের চেহারাটা দেখে তোমার যেরকম মনে হয়েছিল অঙ্কটা তার থেকেও সহজ না? হ্যাঁ স্যার। অঙ্কটা সহজ অনেক, কিন্তু দেখে বোঝা যায় না। হ্যাঁ, তুমি দেখো ওনারা বলছে কি বলে, ascertain the net profit of division x, division x এর net profit বের করতে বলছে under each of the above method। each of the above method মানে এখানে কয়টা মেথড ছিল? মেথড এ বি সি ডি, চারটা মেথড ছিল না? জি স্যার। তাহলে চলো আমরা এই চারটা মেথডের জন্য এখন আমরা নেট প্রফিটটা বের করি। রিকোয়ারমেন্ট ই, রিকোয়ারমেন্ট ইতে আমরা বের করব ক্যালকুলেশন অফ নেট প্রফিট। Calculation of net profit of division X. Calculation of net profit of division X. ঘর আরেকটা করি, হ্যাঁ সুন্দর দেখা যায়। পার্টিকুলার্স টাকা টাকা, ওহো ভুলে গেল। হ্যাঁ, আমাদেরকে সবকটা মেথডের জন্য প্রফিট বের করতে বলছে না?
হ্যাঁ স্যার, আমাদের মেথড কটা ছিল? 4টা। তাহলে আমাদের ঘরও করতে হবে 4টা। তাহলে তো স্যার খাতা ইয়া করে নিতে হবে না? আমি ছোট করে নিলেই হবে। যে তুমি এখন ধরাতে পারো কিনা দেখো, পারবা। লাভ হইতেছে সুভার, ও তো পরে ঘর টানবে, ও তো আর সাথে সাথে ঘর টানবে না। আমি এখানে লিখবো হচ্ছে এ, এটা হচ্ছে এ মেথড। এরপরেতে লিখবো বি, এটা হচ্ছে বি মেথড। এরপরেতে লিখবো সি, এটা হচ্ছে সি মেথড। আর এরপরে লিখবো ডি, ডি মেথড। এই 3টা মেথডে আমরা 4টা মেথডে আমরা আমাদের প্রফিটটা ক্যালকুলেশন করব। প্রথমে লিখবো সেলস। এখানে প্রশ্ন মধ্যে বলছে যে এক্স তার উৎপাদিত মালে 20% বাইরে বিক্রি করে, আর বাইরে কিন্তু সে বিক্রি করে 40 টাকা করে, দেখছো? আর বাকি যে 80% মাল, সেটা কিন্তু সে ট্রান্সফার করে, আর ট্রান্সফার করে হচ্ছে সে ভিন্ন ভিন্ন রেটে। তাহলে আমাকে বলো 220%, তাহলে এই যখন সেলস করে তখন আউটসাইড মার্কেটে সে সেল করবে 200 কত পার্সেন্ট? 20%। 20%, 40 টাকায় আসে। আর এটা রেট আসবে 40 টাকা করে। এটা সে 40 টাকা করে বিক্রি করে না, বলো তো স্নেহ? হ্যাঁ স্যার। তাহলে দেখো তো কত টাকা আসে। স্যার 1600। এই 1600 টাকা সবগুলো ঘরে বসবে, এই 1600 সবগুলো ঘরে বসবে। দেখো লিখে দিলাম। এবার আমরা লিখবো হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াই। ওয়াই কে দেয় কত? ওয়াই কে তো দেয়, হ্যাঁ, ডিপার্টমেন্ট এক্স আর হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াই। ডিপার্টমেন্ট ওয়াই কে দেবে ডিপার্টমেন্ট ওয়াই কে দেবে সে 280%। 280% কত ইউনিট হয়? 160 ইউনিট। 160 ইউনিট। কিন্তু তোমার এতে রেটটা কত ছিল? দেখো এতে রেটটা কত ছিল? 40 টাকা না? জি স্যার। তাহলে 160 গুণ 40 কত হয় দেখো? 6400। 6400। আর বিতে সে ওই 160 করে 160 মাল, কিন্তু বি এর রেটটা কত ছিল দেখো? বিতে বিতে রেট ছিল 39.20 ছিল, তাই না? বিতে 39.20 ছিল। জি স্যার। তাহলে 39.2 টাতে কত আসে দেখো? 160 গুণ 39.2, 160 গুণ 39.2। স্যার 6272। 6272। এবার সিতে আসো। ওই 160 গুণ সি এর রেটটা কত ছিল দেখো? 36। তাহলে 172 গুণ 36। 160। 172 গুণ 160। হ্যাঁ হ্যাঁ, 172 গুণ 160। হ্যাঁ হ্যাঁ, 172 গুণ 160।
স্যার 172, স্যার আবার একটু বুঝাই বলবেন? ও না 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 172 না, 36, 36 গুণ 160, 36 গুণ 160, সবার সঙ্গে তো 160ই গুণ হবে, তাই হ্যাঁ না? হ্যাঁ 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 স্যার, এটা হয় 5760। আর ডি তে ছিল 33.6, তাহলে 33.6 আর ইনটু হচ্ছে 160। 5376। বল এই দুইটা যোগ করে দিলে আমরা টোটাল সেলসটা পাবো না? জি স্যার। আউটসাইড সেলস আর ইনলাইন তোমার ট্রান্সফার মিলায় মোট সেলসটা পাওয়া যাবে না? দেখো তো প্রথমটা জি 8000 স্যার। টাকা হয়, জি স্যার। তারপরটা 7872, তারপরটা 7360, তারপরটা 6976। দেখো তো ঠিক আছে কিনা, মুখোমুখি করে ফেলো। স্যার ঠিক আছে। চলো এবার আমরা যেটা করবো, সরাসরি আমরা এখান থেকে টোটাল কস্টটা বাদ দিয়ে দিব। দেখো স্নেহ, ও টোটাল কস্ট কিন্তু আমাদের সরাসরি বলে দিয়েছে এই যে কোশ্চেনে 5760, দেখছো? এটা কিন্তু আলাদা আলাদা করে লেখা লাগে না, ওনারা তো টোটাল কস্ট হচ্ছে 5760 লিখে দিছে। আমি যে মেথডেই মাল ট্রান্সফার করে না কেন, কস্ট তোমার 5760 টাকাই হবে, তাই না স্নেহা? জি স্যার। আর তাই আমাদের কস্ট গুলো আমাদের ভেঙে ভেঙে আর লেখা দরকার নেই, 5760 সবার ঘরে বসে দিব। 5760 বলতো স্নেহা, তোমার কাছে এখন মনে হচ্ছে না আমি একটু চিন্তা করলে এটা করতে পারতাম? মনে হচ্ছে না এরকম তুমি একটু চিন্তা করলে করতে পারতে? দেখে মনে হচ্ছে পারবো না, কিন্তু আসলে করতে পারতে, তাই না স্নেহা? হ্যাঁ স্যার। এই সাহসটা যত বাড়াতে পারবে, এমবিএ এর পরীক্ষাটা তোমার তত ভালো হবে। আর আমার রিভিশন শিটের এই হচ্ছে গুণ, আমার রিভিশন শিটের গুণ কিন্তু এটা, এই রিভিশন শিট থেকে প্রশ্ন কমন পাবা, এটা কিন্তু মূল উদ্দেশ্য না। এই রিভিশন শিটটা তোমার সাহসটা বাড়াতে সাহায্য করবে, কারণ আমার কাছে ভুল অঙ্ক করলে কোনো সমস্যা নেই, তাই এটা সাহস করে যদি তুমি করে ফেলতে এবং ভুলই করতে, তো তখন আমি বুঝাই দিলে কিন্তু তোমার মাথার মধ্যে ঢুকে যেত, বুঝছো? আর যদি পেরে যেতে তাহলে তোমার আত্মবিশ্বাসটা বেড়ে যেত। ফাইনাল রিভিশনের মূল শর্ত কিন্তু এটা, বুঝছো স্নেহা? জি স্যার। এখান থেকে তুমি পরীক্ষাতে কম প্রশ্ন কমন পেয়ে যাবে, এটা কিন্তু মূল উদ্দেশ্য না। কারণ আমি শুরুতেই বলে নিয়েছি, এমবিএ তে কখনো প্রশ্ন আসলে হুবহু কমন পড়ে না। এমবিএ তে প্রশ্নটা পেরে আসতে হয়, মানে প্রশ্নটা পড়ে বুঝে নিজের আইডিয়াতে করে আসতে হয়। তো সেই প্র্যাকটিস করার জন্য আসলে মূলত রিভিশন শিট, যে এটা সলিউশন থাকলে আমি পাস করে যাবো তা কিন্তু আসলে না, বা ভালো রেজাল্ট করবো। এটা সলিউশন তুমি করার মতন শক্তিটা তোমার বাড়াতে হবে, তাই নিজে নিজের চেষ্টা করতে হবে। পড়ে মন দিয়ে পড়ে দিয়ে আমি এটা মনে হয় এটা বলছে, এটা মনে হয় এটা বলছে, দেখি মনে হয় এটা এটাই হবে, আচ্ছা করেই ফেলি। কি বলছি বুঝছো না? জি স্যার। তার তোমার পরীক্ষা চলছে, এজন্য তুমি টাইম পাস হলে ঠিক আছে। তুমি আবার মনে করো না যে আমি তোমার বকা দিতেছি, বুঝছো? হ্যাঁ না স্যার। চলো আমরা এবার এখান থেকে এটা লেস করে দিই। জি স্যার। এখান থেকে আমরা লেস করে দিলে কিন্তু আমরা নেট প্রফিটটা পেয়ে যাবো। ভিন্ন ভিন্ন মেথডে, 4টা মেথডে আমাদের প্রফিট এখন এই যে এখানে আলাদা হয়ে যাচ্ছে। দেখো প্রথমটা প্রফিটটা কত আসে? স্যার 2240। 2240, তারপরেরটা 2112। 2100, 2112, তারপরটা হচ্ছে স্যার 1600। 1600, 3916।
3916 এত 3916? হ্যাঁ স্যার, স্যার এটাই তো আসলো 9676 ওটা মাইনাস 6976, 9000 না। হ্যাঁ স্নেহা তোমার ইনজেকশনের রিঅ্যাকশন এখনো আছে। ওটা 9676 হ্যাঁ না, ওটা স্যার 6976। স্যার 1216। হুম, এবার হচ্ছে 1216। দেখো আমাদের ভিন্ন ভিন্ন প্রফিটটা বেড়ে গেছে, তোমরা যেটা আমাদের কাছে চেয়েছিলে, এবং আমার মনে হয় তুমি অঙ্কটা বেশ ভালোই বুঝছো। এবং হ্যাঁ স্যার ব্যাটারির একটা অঙ্ক আছে যেটা ট্রান্সফার প্রাইসিং এর বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আর এই অঙ্কটা অনেকটা ওই অঙ্কটার মতো। তাই আমিও মোটামুটি প্রিফার করছি যে হয়তো এরকম একটা অঙ্ক তোমরা পেতেও পারো। দেখো স্নেহা, আমি অঙ্কটা কিন্তু অ্যান্সার করে দিলাম সুন্দর। জি স্যার। তুমিও কি খাতা এভাবেই করে ফেলছো নাকি? হ্যাঁ স্যার এভাবেই করছে। তা তো হয়ে গেল, তা তো হয়ে গেল। আর স্নেহা দেখো, আমাদের সেই সাথে সাথে এই ইউনিটটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেল। তো তোমার ইন কোর্স চলছে, আবার 5 তারিখ থেকে কলেজে গিয়ে সরাসরি 4 তারিখ থেকে সরাসরি কলেজে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে। তাই এই মুহূর্তে হয়তো তুমি কোনো বাড়ি কাজ করতে পারবে না। তাহলে আমি একটা কাজ করি স্নেহা, 5 নাম্বার শীটের যে অঙ্কগুলো রয়েছে তোমাদেরকে বাড়ি কাজ না দিয়ে আমি ক্লাসে বসে এটা করে দিই, কি বলো? আচ্ছা স্যার। স্যার 5 নাম্বার শীটের পার্ট সি এর স্যার একটা অঙ্ক আপনি করাইছিলেন তো 6 নাম্বার, আর পার্ট সি এর স্যার আমি 2টা অঙ্ক করে রাখছিলাম। ও একটা স্যার মিলস, মানে একটা মিলে নাই আর কি, একটাতে আচ্ছা প্রবলেম আচ্ছা, হচ্ছে। এই 6 নম্বর অঙ্কটা আমি ভুল ক্রমে করাই ফেলছিলাম, এই তো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তুমি কোনটা কোনটা করেছো? স্যার আমি এখানে হচ্ছে স্যার এখানে ওই যে স্যার একটা একটা কোর্স 2টা করছি, কিন্তু একটা হচ্ছে স্যার একটু উপরে যান। 6 তো আমি করে দিয়েছি। এটা হচ্ছে 7, এরপর এটা হচ্ছে 8, 9 হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং, এর আগে করেছি আমি এরকম স্যার অঙ্ক। এই যে এটা 9 নাম্বারটা স্যার আমি ভুল করছি কোথাও একটা, কিন্তু বারবার খুঁজতেছিলাম পাইতেছিলাম না। মানে তোমার চেকটা মিলছে নাই তো? হ্যাঁ হ্যাঁ চেকটা মিলছে না। ঠিক আছে, আমি এটা আমি 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 এটা দেখে দিব। এটা তুমি করে রেখো, আচ্ছা এটা আমি ছবি দিও, আমি দেখে দিব। আর যে বাকি যেগুলো করোনি তুমি, 6 আমি করে দিয়েছি, তুমি 9টা করেছো, আরেকটা কোনটা করতে বলবো? স্যার 8 আর 9 করছি আচ্ছা, 8 নাম্বার। মনে মনে হ্যাঁ স্যার। এটা ট্রান্সফার প্রাইসিং এর অঙ্ক। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে বাকি থাকলো এটা হচ্ছে তোমার 7, 7, আর এটা আরো 10। এর অঙ্ক, 7 আর 10। তো ঠিক আছে, এটা আমিই করে দেবো 7 আর 10। কিন্তু পার্ট বি এর কি অবস্থা? পার্ট বি? স্যার পার্ট বিটা আমি ধরি নাই স্যার, আচ্ছা ঠিক বলতে আছে, পারবো না এটা। ঠিক আছে, আমি কোনো কাজ দিচ্ছি না তোমাদেরকে, তুমি যেহেতু 2টা করেছো বেশ ভালো কথা। আমি তোমাদেরকে আগামী ক্লাসে এটা তোমাদেরকে আমি করে দেবো। কিন্তু স্নেহা, যদি জি স্যার। যদি এর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, তাই না? হুম হুম। যদি কোয়ালিটি কস্টের অঙ্ক এসে পড়ে, সেটা কি তুমি করতে পারবে না? কোয়ালিটি কস্ট মানে এটা অ্যাক্টিভিটি বেসড। এটা বা এটা এটা ওটা ইয়ে। হ্যাঁ, এই যে কোয়ালিটি কস্ট, এই যে 3 নম্বর অঙ্কটা দেখো স্নেহা, 3 নম্বর অঙ্কটা। স্যার পার্ট বি এর 3 নাম্বার। হ্যাঁ, কোয়ালিটি প্ল্যানিং, প্রোডাকশন টেস্টিং, ইন্সপেকশন, অ্যাপ্রাইজাল কস্ট, রিওয়ার্ক এন্ড স্ক্র্যাপ, ইন্টারনাল ফেলিওর স্যার কস্ট। কোয়ালিটি কস্টটা আমরা একদম শেষের দিকে করছিলাম তো। এ তো বললাম। হ্যাঁ স্যার, টোটাল কস্ট কোয়ালিটি, গুলোকে স্যার আলাদা আলাদা করতে হয়। হ্যাঁ হ্যাঁ দেখো, টোটাল কোয়ালিটি কস্টটা করতে বলছে, এন্ড ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ কোয়ালিটি কস্ট অন সেলস রেভিনিউ। অর্থাৎ কোয়ালিটি কস্টটা সেলস রেভিনিউ শতকরা কত ভাগ সেটা বের করো। এটা তোমাকে করতে বলছে, এরকম অঙ্ক আমরা করেছি। তো তুমি যদি অবসর পাও, যদি সময় পাও, তুমি আচ্ছা স্যার। তুমি শুধুমাত্র
ঠিক আছে, তুমি এইটা তাহলে তুমি চেষ্টা করে এটা করে রাখো, ঠিক আছে স্নেহা? আর বাকিগুলো আমি করে আচ্ছা দেবো স্যার। ক্লাসে। আমাদের মধ্যে আজকে ইয়ের আচ্ছা স্যার। অ্যাপ্লাইড থিওরির ক্লাসও আছে। হ্যাঁ স্যার। আমি তাহলে 2 মিনিট পরে তোমাকে লিংক দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা স্যার।